আসসালামু আলাইকুম। ঢাকা উইমেন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে সকলকে স্বাগতম। আমি নাহিদা আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই জানো যে 17 মার্চ 2020 হতে করোনার প্রাদুর্ভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। উচ্চ মাধ্যমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সকল প্রতিষ্ঠানই, প্রি প্রাইমারি থেকে একেবারে সকল প্রতিষ্ঠানই বন্ধ। তবুও তোমাদের সুবিধার্থে আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমি উচ্চশিক্ষার আওতাধীন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অধ্যয়নরত যে ঢাকা উইমেন কলেজ কর্তৃক যারা মাস্টার্স ব্যবস্থাপনা বিষয়ে অনার্স করছো তাদের আন্তর্জাতিক বাণিজ্য এই কোর্স শিরোনামের ক্লাস নিব। তো তোমাদের এই কোর্সের বিষয় কোড হচ্ছে 312603। এটার প্রথম যে অধ্যায়টা রয়েছে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন, এটা নিয়ে একটু আলোচনা করব। তো অধ্যায়ের নাম যেহেতু বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন, এট ফার্স্ট তোমার জানা দরকার বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন কি। বিশ্বায়ন শব্দটির অর্থই হচ্ছে তোমার কি, তোমরা আপাতত শুনে থাকবে গ্লোবাল ভিলেজ নামে যে কথাটি শুনতেছো, যে গ্লোবাল ভিলেজ আমরা যদি সরাসরি বাংলা ভাবি সেটা কি, বিশ্বব্যাপী গ্রাম। তো বিশ্বকে একটি গ্রাম হিসাবে যখন বিবেচনা করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি দেশের যে পৃথক পৃথক অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থা থেকে উদারীকরণের মাধ্যমে নিয়ন্ত্রণ মুক্ত বেসরকারীকরণ ও অধিকতর মুক্ত বিশ্ব বাণিজ্য এবং বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক যে ব্যবস্থা, সেটাকেই বলা হচ্ছে কি বিশ্বায়ন। বিশ্বায়নের ফলে একটি দেশ নির্দিষ্ট একটি দেশ হিসেবে থাকছে না, পুরো বিশ্বের আওতাধীন সে তার ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে জড়িত হয়ে পড়ছে, এবং তখন সেটাকে বলা হচ্ছে কি গ্লোবাল ভিলেজ। হ্যাঁ, তো গ্লোবাল ভিলেজে মূলত এর মূল উদ্দেশ্য বা মূল বক্তব্য হচ্ছে কি, বিশ্বায়নের মূল বক্তব্য হচ্ছে বিশ্বের সকল দেশ ও জাতিসমূহকে অবিচ্ছেদ্যভাবে একই সূত্রে গঠিতকরণটাই হচ্ছে কি বিশ্বায়নের মূল বক্তব্য বা মূল উদ্দেশ্য। তো তাহলে আমরা সিম্পলি যদি লিখতে যাও তোমরা পরীক্ষায়, বিশ্বায়ন কি, যে বিশ্বায়ন সাধারণত পুঁজি ও প্রযুক্তির অবাধ প্রসারের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন সাধনের একত্রিত যে কাজ, সেটাই হচ্ছে কি বিশ্বায়ন। তো বিশ্বায়ন হতে হলে কাজটির যে যে বৈশিষ্ট্যতা থাকতে হবে, বিশ্বায়ন হলে কি হয় বা বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলো কি, দক্ষতার বিপ্লব ঘটবে বিশ্বায়নের ফলে। মূলত যে রাষ্ট্র বা যে দেশ যে বিষয়ে দক্ষ রয়েছে, তাহলে বিশ্বব্যাপী তার দক্ষতা ছড়িয়ে দিতে পারবে। তারপর হচ্ছে তোমার একটা দেশের সাথে আরেকটা দেশের কি হবে, সম্পর্কের উন্নয়ন সম্ভব হবে। কারণটা কি, তথ্য প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। তাহলে আরেকটা পয়েন্ট বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি কি, তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটছে, আর তথ্য প্রযুক্তির কারণে কি হচ্ছে, যোগাযোগের বিপ্লবটাও ঘটছে এক দেশ থেকে আরেক দেশে। হ্যাঁ, আর বিভাজনটা কি হচ্ছে, বিলুপ্তিকরণ হচ্ছে বা পৃথকীকরণ হচ্ছে। আর একটা দেশের মধ্যে পুঁজি সীমাবদ্ধ না থেকে বিভিন্ন দেশে বিনিয়োগের মাধ্যমে পুঁজির অবাধ প্রবাহ সৃষ্টি হচ্ছে। তো তাহলে বিশ্বায়নটা বুঝছো তোমরা, বিশ্বায়ন একটা নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ না থেকে যখন আমরা বিশ্বকে একটা গ্রাম হিসেবে বিবেচনা করব, তখনই সেটাকে বিশ্বায়ন বলা হচ্ছে। আর বিশ্বায়নে আমরা মূলত কি, পুঁজি ও প্রযুক্তির অবাধ প্রসার দেখতে পাবো। তো বিশ্বায়নের যে তোমার হচ্ছে সুবিধাগুলা বা বিশ্বায়নের কারণটা কি, বর্তমানে বিশ্বায়নের কারণ হচ্ছে বহুজাতিক বা তোমরা যেটা বলো মাল্টিন্যাশনাল কোম্পানির প্রভাবে বিশ্বায়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তারপরে জনসাধারণের মনোভাবের পরিবর্তন, যে একটা নির্দিষ্ট সীমারেখার পণ্য কেবল ভোগ করে মানুষ আজ তৃপ্ত নয়, বিভিন্ন দেশের পণ্য তারা ভোগ করতে চায়। সুতরাং তোমার হচ্ছে কি, জনসাধারণের মনোভাবের পরিবর্তনে বিশ্বায়নের প্রয়োজন। বিশ্ব সমাজ ব্যবস্থার পরিবর্তন, গণতন্ত্রের বিস্তার, তারপরে তোমার হচ্ছে সংস্কৃতির বিকাশ, সমাজতন্ত্রের মন্থর গতি, পরিবেশের সংকট মোকাবেলা এবং শ্রমের আন্তর্জাতিক বাজারের কারণে বা ব্যবহারের কারণে কি হচ্ছে, বিশ্বায়নের সৃষ্টি হয়েছে। আর বিশ্বায়নের সুবিধাসমূহ কি কি পাচ্ছে, তাহলে বিশ্বায়নের সুবিধাও তোমরা ইজিলি তাহলে বলতে পারো যে বিশ্বায়নের কারণে কি হচ্ছে, যেহেতু বললাম তথ্য ও প্রযুক্তির ব্যবহার, তাহলে কি হচ্ছে, শিক্ষা ও জ্ঞানের বিস্তার লাভ করছে, সারা বিশ্বব্যাপী বিকাশ হচ্ছে, শ্রমের গতিশীলতা সৃষ্টি হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, একটা দেশের দারিদ্রতা হ্রাস পাচ্ছে,
বৃহদায়তন উৎপাদন সম্ভব হচ্ছে, পুঁজির গতিশীলতা আসতেছে, প্রযুক্তির বিকাশ হচ্ছে, বাজার সম্প্রসারণ হচ্ছে। সুতরাং বিশ্বায়নের যে বৈশিষ্ট্য ও কারণগুলা এবং হচ্ছে তোমরা সুবিধাগুলা দেখতে পাচ্ছ, এইসব সুবিধা এবং কারণেই কিন্তু কি হচ্ছে বিশ্বায়নের ধারণাটা সৃষ্টি হয়েছে এবং পুরো বিশ্বকে আমরা বর্তমানে গ্লোবাল ভিলেজ হিসাবে বিবেচনা করে থাকি। আর এরপরেও কিছু অসুবিধা বা সীমাবদ্ধতা আছে, প্রত্যেকটা জিনিসের এরকম সীমাবদ্ধতা থাকবে অল্প অল্প, তারপরেও এর সুবিধা এবং কারণ বা বৈশিষ্ট্য অনুযায়ী বিশ্বায়ন কিন্তু বর্তমান যুগের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান। তো আমরা এর পরবর্তী টপিকে চলে যাই যে দেখো বিশ্বায়নের ফলে আজ ব্যবসা বাণিজ্যের যে প্রসার, যার কারণে পরবর্তী আমাদের যে কোশ্চেনটা সেটার সৃষ্টি হচ্ছে যে বিশ্বায়নকে কেন নব্য সাম্রাজ্যবাদ বলা হয়। পূর্বে আমরা একটা কথা শুনেছি যে ইউরোপের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কেন? কারণটা কি? ইউরোপের দেশগুলো এতগুলো দেশ জুড়ে ইউরোপের আধিপত্য বা সাম্রাজ্যবাদের বিস্তার ছিল। এক দেশে সূর্য উঠলে আর এক দেশে সূর্য অস্ত যাচ্ছে, তাও তাদের আওতাধীন ছিল, যাকে বলা হচ্ছে কি সাম্রাজ্যবাদ। তো বিশ্বায়নটা যেহেতু বর্তমান বিশ্বকে একটি গ্লোবাল ভিলেজ হিসেবে পরিণত করেছে, সাম্রাজ্যবাদকে সেজন্য বিদায় দেওয়া হয়েছে। তো সাম্রাজ্যবাদ বর্তমানে কি তাহলে? বিশ্বায়ন। ব্যবসা বাণিজ্যের আঞ্চলিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে বিশ্বব্যাপী যে দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়েছে, যার কারণে সংগঠনসমূহ বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে, এর জন্যই বিশ্বায়নকে বলা হচ্ছে বর্তমানে নব্য সাম্রাজ্যবাদ। এক্ষেত্রে বিভিন্ন মনীষী বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছে, সেগুলো তোমরা বইতে পাবে। তো সাম্রাজ্যবাদের কারণটা হচ্ছে কি? অধিক পুঁজি বিনিয়োগের মাধ্যমে বিশ্ব পুঁজিবাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে সাম্রাজ্যবাদ নীতির সাথে যা সামঞ্জস্যপূর্ণ, যার কারণে অর্থাৎ একটা নির্দিষ্ট দেশের সীমারেখায় পুঁজিকে সীমাবদ্ধ না রেখে পুঁজিটাকে কি করা হচ্ছে বহির্বিশ্বে বা যেখানে তোমার সুবিধা সেই হিসাবে বিনিয়োগ করে আজকাল কি হচ্ছে ব্যবসায় সফলতা অর্জন করছে এবং সেই উৎপাদিত পণ্য একটা নির্দিষ্ট স্থানে না রেখে সকলের প্রয়োজনে সেটাকে কি করা হচ্ছে বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার কারণে বলা হচ্ছে কি যে অধিক পুঁজি বিনিয়োগের মাধ্যমে বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তাই বিশ্বায়নকে আজকাল সাম্রাজ্যবাদ হিসাবে বিবেচনা করা হয়। আর দ্বিতীয়টা যেটা সাম্রাজ্যবাদের নীতিতে বিশ্বায়ন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, যার জন্যই বলা হচ্ছে যে বিশ্বায়নকে এখন সাম্রাজ্যবাদ বলা হচ্ছে। বিশ্বায়ন ও সাম্রাজ্যবাদ শব্দ দুটির মধ্যে অর্থগতভাবে মিল নেই, তবে অতীত সাম্রাজ্যবাদ নীতি আদর্শ বা প্রকৃতির সাথে বর্তমান বিশ্বায়নের ব্যাপক সাদৃশ্য রয়েছে। সাম্রাজ্যবাদ যেমন একের পর এক দেশ বা রাষ্ট্র দখলের উৎসবে বিভোর ছিল, তেমনি বর্তমান সময়ে বিশ্বায়নের মাধ্যমে প্রতিটি দেশকে একত্রিত করে বিশ্বকে একটি গ্রাম হিসাবে বিবেচনা করা হচ্ছে। তাই বর্তমান যে স্লোগান গ্লোবালাইজেশন ইজ কল্ড নিউ ইম্পেরিয়ালিজম, অর্থাৎ বিশ্বায়নকে বলা হয় নব্য সাম্রাজ্যবাদ। তো দেখো বিশ্বায়নের তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে অনেক গুরুত্ব রয়েছে। তো বাংলাদেশের অর্থনীতিতে আসলে বিশ্বায়ন কেমন ভূমিকা রাখছে? বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি বাংলাদেশের শ্রমবাজার মধ্যে হচ্ছে সস্তা শ্রমিক আর হচ্ছে তোমার গার্মেন্টস শিল্পটা উন্নত মানের। তাহলে যেটা আমাদের কাছে অধিক বা অপ্রতুল রয়েছে বা অধিকতর রয়েছে, সেটাকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি তখনই আমরা বিশ্বায়নের কাছাকাছি যাব। তো বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাবটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইতিবাচক প্রভাব আর একটা হচ্ছে নেতিবাচক প্রভাব। তো আমি ইতিবাচক প্রভাবগুলো একটু বলছি তোমাদেরকে। জনশক্তির সদ্ব্যবহার হচ্ছে, উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার হচ্ছে, তারপর হচ্ছে তোমার বাজার সম্প্রসারিত হচ্ছে, দেশীয় উৎপাদিত পণ্যের বাজার কি হচ্ছে বর্তমানে সম্প্রসারিত হচ্ছে, উদ্যোক্তার দক্ষতা বাড়ছে, শিক্ষা ও জ্ঞানের বিকাশ হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন হচ্ছে দেশের। আর নেতিবাচক প্রভাবগুলো হচ্ছে নেতিবাচক কিছু প্রভাব অবশ্যই রয়েছে, আগেও বলেছি সুবিধার পাশাপাশি বা যে কারণগুলোর কারণে বিশ্বায়নের সৃষ্টি হয়েছে তার কিছু সীমাবদ্ধতা বা অসুবিধাও রয়েছে। তেমনই নেতিবাচক কিছু প্রভাবও রয়েছে, যেমন বাহ্যিক অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়, যে সেই ক্ষেত্রে নির্দিষ্ট করে কোটা দেওয়া হচ্ছে, কিন্তু শিল্প বিকাশের অন্তরায় বলতে এক্ষেত্রে একেবারে দেশীয় শিল্প যেগুলো সেগুলো যদি বিশ্বায়নে প্রবেশ না করতে পারে অনেক সময় বাধাগ্রস্ত হয়, এটাকে বোঝাচ্ছে। উন্নত শিক্ষা ও প্রযুক্তি অর্জনের অভাব, অপ্রয়োজনীয় ও ক্ষতিকর পণ্যের আমদানি, দেশীয় সংস্কৃতির ধ্বংস সাধন ও উন্নয়ন বাধা সৃষ্টি, নির্ভরশীলতার মাত্রা বৃদ্ধি। আর পরবর্তী যে টপিকটি, যেহেতু আমরা নারী সংক্রান্ত
কলেজ বা আমাদের ঢাকা উইমেন কলেজ, আমি নারীর ক্ষেত্রেও একটু বলবো যে নারীর উপর বিশ্বায়নের প্রভাবটা কেমন। যেহেতু অর্থনীতিটা এখন মূলত কি নির্ভর, যে অর্থনীতিতে যদি নারী পুরুষ দুজনে অবদান না রাখে তাহলে কিন্তু কি হয়, অর্থনৈতিক উন্নয়ন অর্ধেক হবে। সুতরাং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যদি শতভাগ সাফল্য অর্জনের আকাঙ্ক্ষা করা হয় তাহলে নারীদেরকেও গুরুত্ব দিতে হবে। তো নারীদেরকে গুরুত্বের ক্ষেত্রে নারীর উপর বিশ্বায়নের কী প্রভাব পড়ছে, তোমরা যদি গার্মেন্টস সেক্টরের দিকে দেখো অধিকাংশই কিন্তু আমাদের মেয়ে শ্রমিকরা এই কাজ করছে। তারপরে তোমার গার্মেন্টস সাইডে যদি আমরা ইয়ের কথা দেখি যে তোমার শ্রমিক শ্রমিক ইউনিয়ন যেটা, সেটারও কিন্তু প্রধান নারী আমরা দেখতে পাচ্ছি। আর বিভিন্ন প্রতিষ্ঠানে তো প্রধান নারী এখন কিন্তু আমরা উদ্যোক্তা হিসাবে দেখতেই পাই। তো নারীদের উপর বিশ্বায়নের যে প্রভাব, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, শিল্পে নারীর প্রাধান্য পাচ্ছে, দিন দিন সমমর্যাদা লাভ পাচ্ছে, নারী আন্দোলনের প্রসার হচ্ছে, নারী নির্যাতনের মাত্রাও সাথে সাথে হ্রাস পাচ্ছে, নারী শিক্ষার প্রসার হচ্ছে, নারীর জীবন প্রণালীর পরিবর্তনও হচ্ছে, কুসংস্কার দূরীভূত হচ্ছে, পুরুষের দৃষ্টিভঙ্গিও কিন্তু পাশাপাশি পরিবর্তন হচ্ছে নারীর প্রতি, রাজনীতিতে নারী প্রতিষ্ঠা লাভ করছে, নারী শ্রমিক রপ্তানিও হচ্ছে এখন দেশের বাইরে। তো তাইলে দেখো বিশ্বায়নের প্রভাবে কিন্তু বর্তমানে নারী সমাজেরও উন্নয়ন সম্ভব হচ্ছে। তো আমরা পরবর্তী যে টপিক সেটাতে চলে যাই, যে আন্তর্জাতিক বাণিজ্য কী এবং এর বিভিন্ন ধরন। আন্তর্জাতিক বাণিজ্য কী আমরা আগেও পড়েছি বা তোমরা এর আগেও ছোট ক্লাসগুলোতে বা পূর্ববর্তী ক্লাসগুলোতে পড়েছো যে বাণিজ্য প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। তো এখানকার আন্তর্জাতিক বাণিজ্য বলতে আমরা বৈদেশিক যে বাণিজ্য সেটাকেই বোঝাচ্ছি। যে অভ্যন্তরীণ বাণিজ্যে যেমন পাইকার খুচরা সংশ্লিষ্ট হয়, আন্তর্জাতিক বাণিজ্যে তিন ধরনের বাণিজ্য তোমার সম্পন্ন হয়। একটা হচ্ছে আমদানি বাণিজ্য, একটা হচ্ছে রপ্তানি বাণিজ্য, আর একটা হচ্ছে পুনরপ্তানি বাণিজ্য। সো আমদানি বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যটা কি? আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে যখন আমি প্রত্যেকটি দেশের সাথে আমার পণ্যের কী হবে, সীমারেখার বাইরে ক্রয় বিক্রয় সম্পন্ন হবে, তখনই সেটাকে বলা হবে কি আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যের যে ধরন, সেখানে বললাম যে আন্তর্জাতিক বাণিজ্য সর্বমোট তিন ধরনের বা প্রধানত তিন ধরনের। একটা হচ্ছে আমদানি বাণিজ্য, একটা হচ্ছে রপ্তানি বাণিজ্য, আর একটা হচ্ছে পুনরপ্তানি বাণিজ্য। তো আমদানি বাণিজ্যটা কি, যে আমাদের দেশে উৎপাদিত পণ্যের আমাদের কি হচ্ছে না, অভাব পূরণ হচ্ছে না, অর্থাৎ ঘাটতি রয়েছে, তখন আমরা যদি বাইরে থেকে পণ্য আনি তখন সেক্ষেত্রে কী করা হয়, সেটাকে বলা হয় আমদানি বাণিজ্য। আর যদি আমাদের দেশের উৎপাদিত পণ্য ভোগ বা ব্যবহারের পরে উদ্বৃত্ত থেকে যায়, তখন সেটা যদি আমরা বাইরের দেশে কি করি, বিক্রি করি, তখন সেটাকে বলা হবে রপ্তানি বাণিজ্য। আর পুনরপ্তানি বাণিজ্যটা কোনটা, যে পুনরপ্তানি বাণিজ্য হচ্ছে এক দেশ থেকে পণ্য বা অর্ধপ্রস্তুতকৃত পণ্য আমদানি করে যদি পুনরায় সেটা অন্য দেশে রপ্তানি করি, তখন সেটাকে বলা হবে কি পুনরপ্তানি বাণিজ্য। তো আমদানি বাণিজ্য এবং রপ্তানি বাণিজ্য এই দুইটার মধ্যে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ যে টপিক আছে, আমদানি পদ্ধতি এবং রপ্তানি পদ্ধতি। এই দুইটা পদ্ধতি তোমরা একটু সিরিয়ালি দেখবে। তো তারপরেও এই দুইটার মধ্যে একটু বেসিক কিছু পার্থক্য আমি বলে দিচ্ছি। যে আমদানি বাণিজ্য মানেই হচ্ছে দেশীয় পণ্যের ঘাটতি বা অভাবের কারণে কি করা হবে, বাইরে থেকে পণ্য যখন আনয়ন করা হবে বা ক্রয় করা হবে তখন সেটাকে বলা হবে আমদানি। আর রপ্তানি কোনটা, যে দেশীয় উৎপাদিত পণ্য ভোগ বা ব্যবহারের পরে যখন কি থাকে, উদ্বৃত্ত থাকে বা জমা থাকে, তখন যদি আমরা বাইরে প্রেরণ করি বা বিক্রি করি তখন সেটাকে বলা হবে রপ্তানি বাণিজ্য। তো আমদানি বাণিজ্যের ক্ষেত্রে তোমার কি লাগে, ফরমাইশ, তোমরা নাম শুনেছ, ফরমাইশ মানে পণ্য ক্রয়ের অর্ডার। আমদানির ক্ষেত্রে পণ্য ক্রয়ের অর্ডার দিতে হয়, বাট রপ্তানির ক্ষেত্রে পণ্য ক্রয়ের অর্ডার গ্রহণ করতে হয়। আর এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে প্রত্যয়পত্র, অর্থাৎ এটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লেটার অফ ক্রেডিট, বা তোমরা সংক্ষেপে এলসি হিসাবে চিনো। তো প্রত্যয়পত্র যেটা, সেটা হচ্ছে আমদানিকারককে প্রত্যয়পত্র খুলতে হয়। প্রত্যয়পত্রটা কি, ব্যাংক যখন আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে তখন সেটাকে আমরা প্রত্যয়পত্র বলি। তো আমদানিকারককে প্রত্যয়পত্র বা এলসি খুলতে হয়, আর রপ্তানিকারককে সে ঝামেলায় যেতে হয় না।
তাহলে এই ফরমায়েশ এবং প্রত্যয়পত্র এই দুইটা দিয়ে আমদানি রপ্তানি ক্ষেত্রে যে পার্থক্য বেসিক্যালি আমি সেটা বললাম। তোমরা আমদানি এবং রপ্তানি পদ্ধতিটা একটু দেখে রাখবে এবং আমদানি রপ্তানির মধ্যে পার্থক্য আসলে যেন লিখতে পারো সেই হিসাবে একটু প্রিপারেশন নিয়ে রাখবে। এখন আসো পুনরপ্তানি কি সেটাও বললাম। তা আমদানি রপ্তানি সম্পর্কে বিস্তারিত পদ্ধতিগুলো একটু করে রাখবে। আমার পরবর্তী যে টপিকটা, যে আন্তর্জাতিক ব্যবসায় সংগঠিত হবার কারণ এবং এর গতিধারা। আন্তর্জাতিক ব্যবসায় সংগঠিত হবার কারণগুলো হচ্ছে উৎপাদনের উপকরণের ব্যবহার বা গতিশীলতা। উৎপাদন করতে গেলে 4 ধরনের উপকরণ অবশ্যই লাগবে: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। তাহলে এই 4টা উপাদানের কি হলে উৎপাদনের উপকরণে যদি গতিশীলতা থাকে তখনই কি হয়, আন্তর্জাতিক ব্যবসায় সংগঠিত হয়। 2 নাম্বারটা হচ্ছে জলবায়ু তারতম্য, মানবীয় দক্ষতা, প্রাকৃতিক সম্পদের প্রাপ্তিতা, অর্থনৈতিক উন্নয়নের প্রবণতা। আর যদি কোনো দেশের বাজার ব্যবস্থা ভালো হয় তাহলে কি হতে হবে, আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হবে। আর 7 নম্বর যে পয়েন্টটা, মূলধন ও মূলধন জাতীয় উপকরণের সহজলভ্যতা যদি থাকে তাহলে কি হয়, আন্তর্জাতিক ব্যবসায় সংগঠিত হয়। এবং এর পরবর্তীতে আছে এর গতিধারা, আন্তর্জাতিক ব্যবসায় সংগঠিত হবার কারণ ও এর গতিধারা। তো গতিধারার মধ্যে আমরা বলবো আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হবার গতিধারা হচ্ছে বাণিজ্য সম্পর্কের বিকেন্দ্রীকরণ হয়, আমদানির ক্ষেত্রে একচেটিয়া প্রভাব হ্রাস হয়, পোশাক শিল্প নির্ভর রপ্তানি বৃদ্ধি পায়। তারপরে সার্কভুক্ত দেশসমূহের মধ্যে, যেমন এশিয়ার মধ্যে যে দেশসমূহ, সার্কভুক্ত দেশসমূহের মধ্যে রপ্তানি বৃদ্ধি পায় বা তোমার বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি পায়। খাদ্যশস্য আমদানি হ্রাস পায়, জনশক্তি রপ্তানি সৃষ্টি হয়, শিল্পজাত দ্রব্যাদি আমদানি হয় এবং বিলাস দ্রব্যের আমদানি হ্রাস পায় আন্তর্জাতিক বাণিজ্যের গতির কারণে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ একটা টপিক, ফ্র্যাঞ্চাইজিং কি, আর তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিব লাইসেন্সিং এবং ফ্র্যাঞ্চাইজিং এর মধ্যে আসলে পার্থক্য কি। তো তোমরা এর আগের যে ক্লাসগুলো পড়ে এসেছো জানো যে সোল প্রপার্টিশিপ বিজনেস বা এক মালিকানা ব্যবসা বা পার্টনারশিপ বিজনেস অথবা অংশীদারি ব্যবসা, এসবগুলো যদি গঠন করতে হয় একজন ব্যবসায়ীকে কি গ্রহণ করতে হয়, লাইসেন্স গ্রহণ করতে হয়। তবে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যেমন পড়ে থাকবা যে নিবন্ধন কি বাধ্যতামূলক, তোমরা অ্যান্সার করেছো না, অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে চুক্তির ভিত্তিতে যেহেতু হয় চুক্তিপত্রটা হওয়া বাঞ্ছনীয়। তাহলে যে এক মালিকানা অংশীদারি এগুলোর ক্ষেত্রে যেই ধরনের সরকারি তোমার সার্টিফাই ব্যবস্থা সেটাই হচ্ছে কি লাইসেন্সিং। হ্যাঁ, লাইসেন্সিংয়ের আর হচ্ছে ফ্র্যাঞ্চাইজিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে কি, ফ্র্যাঞ্চাইজিং কোনো ফরেন একটা কোম্পানি হতে পারে, বৈদেশিক কোনো কোম্পানি তার ব্র্যান্ড এবং প্রক্রিয়া বা তার যে প্রযুক্তি সেগুলা কি করবে এখানে ব্যবহার করার সুযোগ দিয়ে সে ব্যবসা করবে। হ্যাঁ, আর ফ্র্যাঞ্চাইজিংয়ের ফলে এটা নিবন্ধনের তেমন একটা, যেমন লাইসেন্স নিবন্ধন বাধ্যতামূলক নয়, বাট ফ্র্যাঞ্চাইজিং কিন্তু নিবন্ধিত হতে হয়। যে সেই ক্ষেত্রে যেমন ফ্র্যাঞ্চাইজিং দিয়ে যে প্রতিষ্ঠানগুলো চলে শুনে থাকবা, ম্যাকডোনাল্ডসের ফাস্টফুড একটা ম্যাকডোনাল্ডসের পিৎজা খুবই নাম করা, তারপরে ডাঙ্কিন ডোনাটস। হ্যাঁ, তো বাংলাদেশে অ্যাভেলেবেল যে প্রতিষ্ঠানটা আজকাল রয়েছে একেবারে ব্যাঙের ছাতার মতো ধরতে গেলে যেখানে সেখানেই সংগঠিত আছে, যেমন সিপিকে আমরা হচ্ছে সবচেয়ে বেশি এখন চোখে পড়ে যে ফ্র্যাঞ্চাইজিং প্রতিষ্ঠান হিসাবে। সিপি হচ্ছে একটা থাইল্যান্ডের কোম্পানি, সে তার প্রযুক্তি, তার ব্র্যান্ড এবং তার যে তোমার কার্য প্রক্রিয়া সেটাকে ব্যবহার করার সুযোগ দিয়েছে সার্টিফাই করে। হ্যাঁ, আর সে নিজেই কিন্তু তার সকল যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো প্রোভাইড করবে, কিন্তু তার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে 100% করে থাকবে। তোমরা দেখে থাকবা সিপিতে কিন্তু বাইরে কোনো কিছু নিয়ে খাওয়া যায় না। একেবারে ছোট একটা উদাহরণ আমি দিচ্ছি যে তাদের যে খাবারটা সেটা খেয়ে চলে আসতে ওরা বলে, বাট বাইরের কোনো খাবার সেখানে ইউজ করতে বা খেতে বক্স খুলতে নিষেধ করে। তো সেই ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিং মানে আমি যেটা বলতে চাচ্ছি যে লাইসেন্সিং হলো দেশীয় সরকার কর্তৃক যে বৈধতার সার্টিফাই, সেটা হচ্ছে লাইসেন্সিং। আর যেমন আমদানি রপ্তানির ক্ষেত্রেও আমরা কিন্তু লাইসেন্স খোলা লাগে, কিন্তু
ফ্র্যাঞ্চাইজিং কোনটা? বিদেশে কোনো বিদ্যমান কোম্পানি রয়েছে, উক্ত কোম্পানির প্রযুক্তি, ব্র্যান্ড ইত্যাদিকে আমরা ব্যবহারের যখন কি পাচ্ছি, সুযোগ পাচ্ছি নিবন্ধনের মাধ্যমে, তখন সেটাকে বলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিং। তারপর পরবর্তী টপিকের মধ্যে আছে লাইসেন্সিং ও ফ্র্যাঞ্চাইজিং এর মধ্যে পার্থক্য। আমি এটা একটু বেছে নিয়েছি কারণ অনেক সময় পরীক্ষায় আসলে ভুল হয়, তাই ভাবলাম যে এখন একটু তোমাদের সাথে আলোচনা করে রাখি। ফ্র্যাঞ্চাইজিংটা হচ্ছে কি, ফ্র্যাঞ্চাইজিং, লাইসেন্সিং এবং ফ্র্যাঞ্চাইজিং এর যে বিষয়বস্তু, লাইসেন্সিং এ ধরনের চুক্তিতে, সোজা কথা লাইসেন্সিং হচ্ছে একটা চুক্তি, সোজা কথা, যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যেমন অংশীদারদের মধ্যকার যে চুক্তি সম্পাদিত হয়, ওই চুক্তি নিয়ে তাদের ব্যবসায় নিবন্ধিত হয়। যদি নিবন্ধন করে কেউ, নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে ব্যবসায়িক কার্যক্রম আইনগতভাবে বৈধ হতে হবে। অংশীদারদের মধ্যকার ভুল বোঝাবুঝি নিরসনের জন্য কি হবে, চুক্তি অবশ্যই। হ্যাঁ, তাহলে বিষয়বস্তু লাইসেন্সিং এবং ফ্র্যাঞ্চাইজিং এর মধ্যে প্রথমত বিষয়বস্তু নিয়ে যেমন যদি বলি যে এই ধরনের চুক্তিতে বুদ্ধিভিত্তিক সম্পত্তি কোনগুলা? যেমন চলচ্চিত্র একটা বুদ্ধিভিত্তিক সম্পত্তি, একজন লেখকের লেখা একটা বুদ্ধিভিত্তিক সম্পত্তি। বুদ্ধিভিত্তিক সম্পত্তির ফির বিনিময়ে নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহারের অনুমতি দেওয়া হয়, সেটা হচ্ছে লাইসেন্সিং। আর ফ্র্যাঞ্চাইজিং এক্ষেত্রে ব্যবসার মডেল, ব্র্যান্ডের নাম, প্রক্রিয়া ফির বিনিময়ে পরিচালনার অনুমতি প্রদান করা হয় এবং সহযোগিতা করা হয়, তখন সেটাকে ফ্র্যাঞ্চাইজিং বলে। আর পরিচালিত হয় চুক্তি আইন অনুযায়ী লাইসেন্সটা, আর ফ্র্যাঞ্চাইজিং হয় কোম্পানি আইন অনুযায়ী বা কোম্পানি আইনের ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজিং পরিচালিত হয়। প্রশিক্ষণ ও সহায়তা, তো তোমার লাইসেন্সিংয়ের ক্ষেত্রে বিশেষ কোনো প্রশিক্ষণের প্রয়োজন পড়ে না, বাট ফ্র্যাঞ্চাইজিংয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে সিপির যে কর্মীরা কাজ করে এদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় পূর্বে, কেমন। তারপরে আসো নিবন্ধন। লাইসেন্স নিবন্ধনের প্রয়োজন পড়ে না, বাট ফ্র্যাঞ্চাইজিং নিবন্ধন বাধ্যতামূলক, একেবারে কম্পালসারি। নিয়ন্ত্রণ, লাইসেন্সিং প্রদানের ক্ষেত্রে লাইসেন্সকৃত কোম্পানিকে লোগো ব্যবহার করতে হয়, আর ফ্র্যাঞ্চাইজিংয়ে যেহেতু নিবন্ধিত তাকে লোগো ব্যবহার না করলেও চলে। তো এই ক্ষেত্রে মূলত তোমাদের যে উদাহরণগুলো একটু মনে রাখার বিষয়, ফ্র্যাঞ্চাইজিং কোম্পানি হচ্ছে কোনগুলা? ম্যাকডোনাল্ডস, ডাঙ্কিন ডোনাটস, তারপরে হচ্ছে তোমার সিপি, এসবগুলো হচ্ছে তোমার ফ্র্যাঞ্চাইজিং কোম্পানি। আর মাইক্রোসফট, এসবগুলো হচ্ছে কি লাইসেন্সিং কোম্পানি। তো মাস্টার্স ফাইনালের শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই অধ্যায়ে, প্রথম অধ্যায়ে প্রায় কিন্তু 63টার মতো টপিক রয়েছে। এখান থেকে আমি যে টপিকগুলো সিলেক্ট করেছি এগুলো বেশিরভাগ সময় তোমার ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষায় আসছে এবং এগুলোই বেশি গুরুত্বপূর্ণ, সেই হিসেবে আমি এগুলো আলোচনা করলাম। তোমরা নিজেরা একটু স্টাডি করো, স্টাডি করে তোমাদের সমস্যাগুলো আমাদেরকে জানাও। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।